ওয়েলকাম টু অল অফ ইউ। আজকের ক্লাসে আমরা একটা স্ট্রিং ইনসুলেটরের অ্যাক্রসে বিভিন্ন যে ডিস্ক ইনসুলেটরগুলো থাকে তাদের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা বার করতে চাই। অর্থাৎ একটা চেন অফ ইনসুলেটরে ধরা যাক 10টা বা 11টা ডিস্ক ইনসুলেটর আছে এবং প্রত্যেকটা ডিস্ক ইনসুলেটরের অ্যাক্রসে ভোল্টেজ কত, সেই ভোল্টেজগুলো কি সমান না অসমান, সেই জায়গাটাতে আমরা আসতে চাইছি। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে একটা চেনে 3টে ইনসুলেটর আছে। ছোট্ট এক্সাম্পল নিয়ে শুরু করছি যাতে বুঝতে সুবিধা হয়। ধরো এটা একটা ক্রস আর্ম, এবং এটা হলো সাপোর্টের যে বডিটা সেটা। আর এখানে যে ইনসুলেটর গুলো টাঙানো আছে সেই প্রত্যেকটা ইনসুলেটরকে আমরা এক একটা ক্যাপাসিট্যান্স ধরতে পারি। কেন না, এখানে সাপোর্টের যে পোটেনশিয়াল সেটা ধরা যায় 0 ভোল্ট এবং একদম নিচে যে কন্ডাক্টরটা গেছে সেটার ভোল্টেজ হচ্ছে পার ফেজে V ভোল্ট। তার মানে আমরা বলতে পারি যে ক্রস আর্ম এবং ওই কন্ডাক্টর এদের মাঝখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে এবং তার মাঝখানে এই ইনসুলেটরগুলো আছে যেগুলো হচ্ছে এক একটা পোর্সেলিন দিয়ে তৈরি, যার ফলে আমরা বলতে পারি যে এখানে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হয়েছে। তার মানে প্রত্যেকটা ডিস্ক ইনসুলেটরকে তুমি এক একটা ক্যাপাসিটর বলে মনে করতে পারো। তাহলে যেহেতু প্রতিটি ডিস্ক ইনসুলেটরের ডিজাইন এবং তাদের স্ট্রাকচার সেম, সেই জন্য প্রত্যেকটি ক্যাপাসিট্যান্স সেম হবে, এটাই এক্সপেক্টেড। তাহলে এদেরকে আমরা এক একটা ক্যাপাসিটরের সঙ্গে তুলনা করে ছবিটা আঁকতে চাইছি। তাহলে দেখো একটা জায়গায় ক্যাপাসিট্যান্স তৈরি হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে যে সেখানে পোটেনশিয়াল ডিফারেন্স থাকতে হবে, তার দুটো চার্জ প্লেটের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স থাকতে হবে এবং ওই দুটো চার্জ প্লেটের মাঝখানে একটা ইনসুলেটিং মিডিয়াম থাকতে হবে। এই ইনসুলেটিং মিডিয়ামটাকে আমরা বলে থাকি ডাইইলেকট্রিক মিডিয়াম। তাহলে ধরো প্রত্যেকটা ইনসুলেটরের এক একটা করে মেটালিক পয়েন্ট আছে, একদম নিচেও আছে উপরেও আছে। ডিস্ক ইনসুলেটরগুলো তুমি কল্পনা করো, অলরেডি তুমি পড়েছো, মাঝখান বডিটা পোর্সেলিনের, কিন্তু উপরে একটা আয়রন ক্যাপ আছে, নিচে একটা আয়রনের পিন আছে। তাহলে আমরা এই যে পয়েন্টটা যেখানে একটা ইনসুলেটর আর একটা ইনসুলেটরের সঙ্গে কানেক্টেড হয়েছে, অর্থাৎ একটা আয়রন ক্যাপ আর একটা আয়রন পিন কানেক্টেড হয়েছে, সেই মেটালিক পয়েন্টটাকে আমরা একটা পয়েন্ট বলে মনে করছি। তাহলে ধরা যাক এই পয়েন্টটার নাম দিলাম আমরা A। আবার এই ইনসুলেটর এবং এই ইনসুলেটরের যে জয়েনিং পয়েন্ট, সেই পয়েন্টটার নাম দিলাম B। তাহলে এখান থেকে এই যে কন্ডাক্টরটা একদম নিচে আছে, তাহলে এখানে যে ভোল্টেজটা আছে পার ফেজে সেটাকে আমি V ভোল্টেজ ধরলাম। তাহলে সেই V ভোল্টেজটা আছে কোথায়? একদম 0 পোটেনশিয়াল যেটা ক্রস আর্ম এবং কন্ডাক্টর, এদের মাঝখানে এই V ভোল্টসটা আছে এবং V ভোল্টসটা প্রত্যেকটা ডিস্ক ইনসুলেটরের অ্যাক্রসে ভাগ করে আছে। তো আমি ধরে নিলাম যে একদম প্রথমে টপ মোস্ট যে ইনসুলেটরটা তার অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হচ্ছে V1, দ্বিতীয় ভোল্টেজটা হলো V2 এবং থার্ড ডিস্কের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V3। তার মানে তুমি লিখতে পারো যে V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়াল টু V। এগুলো কিন্তু সবই ফেজ ভোল্টেজ, এটা মনে রাখবে, অল আর ফেজ ভোল্টেজ। এবং এই প্রত্যেকটা ক্যাপাসিটর যেহেতু ডিস্কগুলো একই সাইজের, সেই জন্য প্রতিটি ক্যাপাসিটরকে আমি ধরলাম সি ফ্যারাড। এখন দেখো এই যে পয়েন্টসগুলো, এই পয়েন্টের একটা পোটেনশিয়াল আছে, কারণ এটা নিশ্চয়ই V এর থেকে কম হবে, V মাইনাস V3, এই পোটেনশিয়ালটা তুমি এখানে পাবে। তাহলে এই পোটেনশিয়াল আর এখানে এই টাওয়ার বডিটা হচ্ছে 0, তার মানে এখানেও একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে
এবং তাদের মাঝখানে এয়ার আছে, তাহলে এখানেও তুমি একটা ক্যাপাসিটার কল্পনা করতে পারো। তাহলে এই যে ক্যাপাসিটারটা কল্পনা করছো তুমি, ক্যাপাসিটার হতে গেলে কি শর্ত আমি লিখে দিয়েছি, যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকতে হবে এবং তাদের মাঝে একটা ইনসুলেটিং মিডিয়াম থাকতে হবে, যেটাকে আমরা ডাইইলেকট্রিক মিডিয়াম বলে থাকি। তাহলে এখানে লক্ষ্য করে দেখো এখানে কি কি আছে, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, এখানকার পোটেনশিয়াল হচ্ছে 0, যেহেতু ক্রস আর্ম থেকে টাওয়ার থেকে শুরু করে সবটাই গ্রাউন্ডের সঙ্গে বসানো, গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড আছে, গ্রাউন্ডের সরাসরি বসানো আছে, সেই জন্য এখানকার পোটেনশিয়াল হবে 0। আবার এই যে বি পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে কন্ডাক্টরের পোটেনশিয়াল -V3, মানে V -V3, এই পোটেনশিয়ালটা এখানে পাবে। আবার এখানে কি পাবে, V-V3 প্লাস V2, মানে V3 V2 যোগ করে V থেকে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে যে পোটেনশিয়ালটা হবে সেটা এখানে পাবে তুমি। আর এখানে সেই যে একই 0ই আছে, কারণ এখানেও তুমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছ এবং তাদের মাঝখানে এয়ার আছে, তার মানে দ্যাট ইজ অ্যাক্টিং অ্যাজ দ্য ডাইইলেকট্রিক মিডিয়াম। তাহলে এখানেও একটা ক্যাপাসিটর তৈরি হবে। এই ক্যাপাসিটরগুলোকে আমি নাম দিচ্ছি C1। তাহলে এই টোটাল সিস্টেমে হাউ মেনি ক্যাপাসিটেন্সেস আর দেয়ার? There are two types of capacitors. One is self capacitance. Self capacitance মানে ইনসুলেটরের যে নিজস্ব ক্যাপাসিট্যান্স, যেটাকে আমি বলছি সেলফ ক্যাপাসিট্যান্স। আর যেটা এই ইনসুলেটরের যে জয়েনিং পয়েন্ট, সেখান থেকে টাওয়ার বডির যে মধ্যে যে ক্যাপাসিটরটা তৈরি হয়েছে সেটাকে আমি বলছি শান্ট ক্যাপাসিট্যান্স। তাহলে দু ধরনের ক্যাপাসিট্যান্সের কথা আমরা এখানে শিখতে পারলাম, একটা হলো সেলফ ক্যাপাসিট্যান্স আর একটা হলো শান্ট ক্যাপাসিট্যান্স। সেলফ ক্যাপাসিট্যান্স কোনগুলো? প্রত্যেকটা ইনসুলেটর যে ক্যাপাসিট্যান্সটা তৈরি করেছে, অর্থাৎ সি। তাহলে সি হচ্ছে সেলফ ক্যাপাসিট্যান্স। কোনো কোনো বইয়ে এটাকে মিউচুয়াল ক্যাপাসিট্যান্সও বলা হয়, কিন্তু বেটার টার্ম হচ্ছে সেলফ ক্যাপাসিট্যান্স। সেলফ ক্যাপাসিট্যান্স মানে একেবারে নিজস্ব যে ক্যাপাসিট্যান্স সেইটা, মানে ইনসুলেটরের নিজস্ব। আর C1 যেটা, C1টা এটার নাম হলো শান্ট ক্যাপাসিট্যান্স। এবং তোমরা জানো ক্যাপাসিট্যান্সের ফর্মুলা হচ্ছে এপসাইলন A বাই D। এপসাইলনটা কি? এপসাইলনটাকে বলা হয় পারমিটিভিটি, এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে। যেমন সি এর ক্ষেত্রে এই পারমিটিভিটিটা কোন মিডিয়াম হবে? পোর্সেলিন মিডিয়াম। আবার C1 এর ক্ষেত্রে পারমিটিভিটিটা কোন মিডিয়াম হবে? এয়ার মিডিয়াম। তার মানে এপসাইলনটা কিন্তু ভ্যারি করবে, এর ক্ষেত্রে একরকম হবে, এর ক্ষেত্রে একরকম হবে। আবার এটা কি? এটা হচ্ছে যে দুটো চার্জ প্লেট হিসেবে তুমি কল্পনা করেছো দুদিকে, তাদের এরিয়া। আর ডিটা হচ্ছে তাদের মধ্যে ডিস্টেন্স। যেহেতু এখানে ডিটা অনেক বেশি এদের তুলনায়, দুটো একটা পার্টিকুলার ডিস্ক ইনসুলেটরের ডি কোনটা? ডি হচ্ছে উপরের মেটালিক পয়েন্টের সঙ্গে নিচের মেটালিক পয়েন্টের যে দূরত্ব, সেটা খুবই কম, জাস্ট পোর্সেলিনের ডিস্ক ইনসুলেটরের যে থিকনেস সেইটুকুই। তার মানে সেখানে ক্যাপাসিটেন্সের পরিমাণটা বেশি হবে, কিন্তু এখানে তো অনেকটা ডি, যার ফলে এখানে C1 এর ভ্যালুটা কিন্তু অনেক কম হবে। যার ফলে আমরা বলতে পারি C1 ইজ লেস দ্যান সি। C1 is less than C. এটাকে আমরা ধরতে পারি C1 equal to KC, যেখানে K এর ভ্যালুটা হচ্ছে 1 এর থেকে কম। এরকম একটা আমরা ইকুয়েশন লিখতে পারি। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি এই জায়গাটা আরেকবার তোমাদের বলে দিচ্ছি যে আমরা এখানে একটা চেন অফ ইনসুলেটর ধরেছি। সেই চেন অফ ইনসুলেটর হতে পারে 20টা ইনসুলেটর, 22টা ইনসুলেটর থাকতে পারে, কিন্তু আমি একদম খুব সিম্পল ওয়েতে 3টে ইনসুলেটর ধরেছি। তুমি যত বেশি ইনসুলেটর ধরবে ইকুয়েশনগুলো তত জটিল হবে। সেই জন্য একেবারে যেটা সহজ সিলেবাসে যেটুকু রয়েছে, যে 3টে ইনসুলেটর দিয়ে একটা চেন তৈরি করা, সেইটা আমরা ধরেছি। তার মানে 3টে পোর্সেলিনের ডিস্ক আছে এখানে, এবং পোর্সেলিনের ডিস্কের মধ্যে একদম টপ মোস্ট যে ডিস্কটা সেটা বাঁধা আছে ক্রস আর্মে, আর লোয়ার মোস্ট যে ডিস্ক সেইখানে নিচে কন্ডাক্টরটা পাস করেছে। তাহলে কন্ডাক্টরের একটা নিজস্ব ভোল্টেজ আছে, ফেজ ভোল্টেজ, যেটাকে আমি ভি বলে মনে করেছি, আর ক্রস আর্মের ভোল্টেজ হচ্ছে 0। তার মানে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V - 0 ইকুয়াল টু V। সেই টোটাল ভিটাকে আমি 3টে পার্টে ভাগ করেছি, V3, V2, V1। আমি ধরেছি যে একদম টপ মোস্ট ইনসুলেটর যেটা, তার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V1, মিডল ইনসুলেটরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V2, আর একদম লোয়ার মোস্ট যেটা কন্ডাক্টরের খুব কাছে আছে, যেটা সব থেকে কাছে, সেটার ভোল্টেজ হচ্ছে V3। তাহলে এই 3টে ভোল্টেজকে যোগ করলে তুমি টোটাল এই ভিটা পাবে। এবং পাশাপাশি আরো একটা জিনিস আমি ধরেছি, যে যেহেতু এখানে প্রত্যেকটা ডিস্ক ইনসুলেটরের উপরে একটা মেটালিক পয়েন্ট আছে, নিচে একটা মেটালিক পয়েন্ট আছে, তার মানে এই দুটো মেটালিক পয়েন্টকে আমি দুটো চার্জ প্লেট বলে মনে করতে পারি, এবং তাদের মাঝখানে একটা ইনসুলেটিং মিডিয়াম আছে যেটা হচ্ছে পোর্সেলিন। এবং ওই দুটো চার্জ প্লেট যেটাকে কল্পনা করেছি আমি, তাদের অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে,
তাহলে দুটো চার্জ প্লেটের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স আছে এবং তাদের মাঝখানে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম আছে, এটাই তো একটা জায়গায় ক্যাপাসিট্যান্স হওয়ার শর্ত। তার মানে প্রত্যেকটা ডিস্ক ইনসুলেটর এক একটা ক্যাপাসিটর বলে আমি কল্পনা করতে পারি। তার মানে ডিস্ক ইনসুলেটর গুলো আমরা আঁকিনি, তার পরিবর্তে এখানে তাদের যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সেইটাকে আমি শো করেছি। পাশাপাশি দুটো ডিস্ক ইনসুলেটরের যেটা জয়েনিং পয়েন্ট, এটা একটা মেটালিক পয়েন্ট, এই মেটালিক পয়েন্টের একটা পার্টিকুলার ভোল্টেজ আছে। এই যে বি পয়েন্ট, এ পয়েন্ট, এই পয়েন্টগুলোর প্রত্যেকের একটা ভোল্টেজ আছে। ভোল্টেজটা কত? বি পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি মাইনাস ভি থ্রি, আর এ পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি মাইনাস ভি থ্রি মাইনাস ভি টু। তার মানে দুটো ভোল্টেজ যোগ করে ভি থেকে বাদ দিয়ে দিলে যে ভোল্টেজটা হবে সেটা এখানে আছে। সেই সাপেক্ষে এখানে যে টাওয়ার বডিটা তার পোটেনশিয়াল হচ্ছে জিরো। তাহলে এদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তুমি পাচ্ছ এবং সেখানে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম আছে আর তার মানে সেখানেও একটা ক্যাপাসিটর তৈরি হবে। সেই ক্যাপাসিটরটাকে আমরা নাম দিয়েছি শান্ট ক্যাপাসিট্যান্স। আর ইনসুলেটরের যে নিজস্ব ক্যাপাসিট্যান্স সেইটাকে আমরা নাম দিয়েছি সেলফ ক্যাপাসিট্যান্স। তো অবভিয়াসলি এই ফর্মুলা অনুযায়ী সি এর ভ্যালুটা সি ওয়ান এর থেকে বড় হবে এবং সেটা আমি ধরেছি যে সি ওয়ানটা হচ্ছে কে সি, যেখানে কে এর ভ্যালুটা হচ্ছে একের থেকে ছোট। এই হচ্ছে মূলত ব্যাপার। এখন আমাদের দেখতে হবে যেটা, যে এই যে ভি থ্রি, ভি টু এবং ভি ওয়ান এরা কি সব সমান ভোল্টেজ নাকি এদের ভ্যালু আলাদা? যদি ভ্যালু আলাদা হয় তাহলে কোনটা বেশি কোনটা কম সেই জায়গায় আমরা পৌঁছতে চাইছি। তাহলে এখানে যদি তুমি ধরো যে এটা হচ্ছে সব থেকে হায়ার পোটেনশিয়াল আর একদম লোয়ার পোটেনশিয়াল হচ্ছে এইটা, তাহলে কারেন্ট এখান থেকে একটা কারেন্ট ফ্লো হওয়ার কথা, চার্জিং কারেন্ট যেটাকে বলি, ক্যাপাসিটরের ভেতর দিয়ে যে পাস করে, সেই কারেন্ট খুবই কম, একদম খুবই মাইক্রো অ্যাম্পিয়ার বা ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট। স্টিল সাম কারেন্ট উইল ফ্লো থ্রু দ্য ইনসুলেটর চেন। তো সেই কারেন্টটাকে আমি ধরলাম, ধরো এখানে আমি ধরলাম i3। সেই i3 কারেন্টটা এই পয়েন্টে গিয়ে দুভাগে ভাগ হয়ে গেল, এখানে চলে গেল স্মল i2, এখানে ক্যাপিটাল i2। এই স্মল ক্যাপিটাল এইগুলো নিয়ে ভাববে না যে এটা এসি ওটা ডিসি, এরকম ভাবার কোনো দরকার নেই, সবই এসি। এখানে স্মল ক্যাপিটালটা জাস্ট আমাদের একটা নোটেশনের জন্য আমরা লিখেছি। আবার এই যে i2 কারেন্টে যাচ্ছে সেই কারেন্টটা আবার এখানে গিয়ে দুভাগে ভাগ হবে, স্মল i1 এটা স্মল ক্যাপিটাল i1। এই হলো কারেন্টের চিত্র। এখন আমরা যদি ধরো বি পয়েন্টে আমরা যদি একটা কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল এট পয়েন্ট বি, তাহলে কি পাবো? ইনকামিং কারেন্ট i3 ইকুয়াল টু আউটগোয়িং কারেন্টের যোগ পাবো। আর ইনকামিং কারেন্টটা কত? এটা, তার মানে এদের অ্যাক্রসে যে ভোল্টেজ V3 মাইনাস XC, XC মানে এইটার ক্যাপাসিট্যান্স। আর I2 টা কত হবে? এটার অ্যাক্রসে যে ভোল্টেজ, এর অ্যাক্রসে ভোল্টেজ কত? এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টের ভোল্টেজ কত? এখানে যে কত ভোল্টেজ পাবে তুমি? এখানে দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টটা তো সেম, তার মানে এখানে যে ভোল্টেজটা তুমি পাচ্ছ সেই একই, মানে এখান থেকে এখানে যে ভোল্টেজ পাবে এখান থেকে এখানেও সেই ভোল্টেজই পাবে, কারণ এই পয়েন্ট আর এই পয়েন্ট তো সেম। তাহলে এখান থেকে এখানে ভোল্টেজ কত? V2 প্লাস V1। তার মানে তুমি এখানে কি লিখতে পারো? V2 প্লাস V1 বাই XC1, মানে এইটার যে রিঅ্যাক্ট্যান্স সেটা। আর I2, ক্যাপিটাল I2 টা কত? ক্যাপিটাল I2 টা হচ্ছে V2, ক্যাপিটাল I2 V2 ডিভাইডেড বাই এর ক্যাপাসিট্যান্স, মানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC। তাহলে এটা একটা ইকুয়েশন পেলাম। এটা আমি পরে আবার এটাকে সিম্পলিফাই করছি। আর একটা ইকুয়েশন আমি পাবো কি? KCL at A পয়েন্টে যদি আমি KCL অ্যাপ্লাই করি সেখানে কি পাবো? সেখানে হচ্ছে I2 ইকুয়াল টু I1 প্লাস I1। I2 টা কত? I2 টা আমি পাবো V2 বাই XC। XC মানে হচ্ছে এইটার রিঅ্যাক্ট্যান্স। I1 টা কত? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে পোটেনশিয়াল, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের পোটেনশিয়াল তো সেম, কারণ এই দুটো পয়েন্ট একই পয়েন্ট। তার মানে আমি এখানে লিখতে পারি V1 বাই XC1। আর এখানে I1 মানে এই কারেন্টটা, তার মানে এটাকে লিখতে পারি V1 বাই XC। তাহলে আলটিমেটলি কি হলো? XC মানে তো 1 বাই ওমেগা C, তার মানে V2 ওমেগা C সমান V1 ওমেগা C1 প্লাস V1 ওমেগা C। এখন ওই দুদিকে আমি যদি ওমেগা C কে কেটে দিই, ধরো এখানে আমি এই C1 টাকে লিখলাম ওমেগা KC, কারণ C1 ইকুয়াল টু KC আমি আগে লিখেছিলাম। এখন দুদিক থেকে যদি তুমি ওমেগা C টাকে কেটে দাও তাহলে কত হবে? V2 ইকুয়াল টু V1 ইন্টু 1 প্লাস K।
এটা 1 নম্বর ইকুয়েশন। এইবারে এই ইকুয়েশনটা যদি এইখানে বসাও তাহলে কি হবে? এটা নিশ্চয়ই লিখে নিয়েছো তোমরা, খাতায় টুকে নাও। আমি এটা মুছে দিচ্ছি। আমি এইটুকু মুছে দিলাম। আচ্ছা, এরপরে দেখো এখানে এটা কি লিখতে পারো, এটা একই রকম ভাবে লিখতে পারো ওমেগা v3 ওমেগা c, আর এটাকে লিখতে পারো v2 প্লাস v1 ইন্টু ওমেগা c1, আর এটাকে লিখতে পারো v2 ওমেগা c। এবার দেখো এটাকে লেখো v2 প্লাস v1 ওমেগা kc প্লাস v2 ওমেগা c। এবার যদি তুমি ওমেগা c গুলোকে ক্যান্সেল আউট করো তাহলে v3 ইকুয়াল টু হবে v2 প্লাস v1 ইন্টু k প্লাস v2। তাহলে এবার v2 এর ইকুয়েশনে যেটা পেয়েছো তুমি সেটা যদি বসিয়ে দাও তাহলে কি হবে? সেটা হবে v2 ইন্টু 1 প্লাস k প্লাস v1 ইন্টু k প্লাস 1 k প্লাস v2, a প্লাস v2 মানে ওইটাই আবার বসাও v1 ইন্টু 1 প্লাস k। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? v1 যদি কমন নিই তাহলে k ইন্টু 1 প্লাস k প্লাস k প্লাস 1 প্লাস k, তাহলে v1 ইন্টু k প্লাস k স্কোয়ার প্লাস k প্লাস 1 প্লাস k সমান v1 ইন্টু k স্কোয়ার প্লাস 3k প্লাস 1। এইটাকে তুমি লিখতে পারো v1 ইন্টু 1 প্লাস k প্লাস k প্লাস 3। এটা হলো 2 নম্বর ইকুয়েশন। তাহলে কি কি ইকুয়েশন পেলাম সেটা আমরা একটা লিখে নিই। আমরা যেটা পেয়েছি সেটা হলো v2 এর ইকুয়েশন পেয়েছি, v2 সমান পেয়েছি v1 ইন্টু 1 প্লাস k, আর v3 সমান পেলাম v1 ইন্টু 1 প্লাস k ইন্টু 3 প্লাস k। কেটা কিন্তু ভ্যালু 1 এর থেকে ছোট হতে পারে কিন্তু 0 থেকে বড়, মানে এটা নেগেটিভ ভ্যালু না, পজিটিভ ভ্যালু। তাহলে এই ফর্মুলাটা থেকে তুমি কি বুঝতে পারছো? ফর্মুলাটা থেকে তুমি বুঝতে পারছো v3 গ্রেটার দ্যান v2 গ্রেটার দ্যান v1। এই দুটো ইকুয়েশন খুব গুরুত্বপূর্ণ অঙ্কর জন্য, তোমাদের এটাকে ভালো করে মনে রাখবে। এবং পাশাপাশি এই যে কনক্লুশনটা আমরা পেলাম যে v3 v2 এবং v1 এর মধ্যে v3 হচ্ছে সব থেকে বড়, v2 হচ্ছে তার থেকে ছোট, আর v1 হচ্ছে তার থেকে ছোট। তার মানে যত তুমি উপর দিকে যাচ্ছ, ক্রস আর্মের দিকে যত যাচ্ছ ততই কিন্তু ভোল্টেজ কমছে। তাহলে এই টোটাল জিনিসটা থেকে যেটা পড়লাম আমরা, এখান থেকে কি কনক্লুশন পেলাম সেই কনক্লুশন গুলো আমরা একটু লিখে রাখি। প্রথম যে কনক্লুশন পেলাম যে টোটাল ইনসুলেটর যে চেনটা বা স্ট্রিংটা তার অ্যাক্রসের পোটেনশিয়াল কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নয়, মানে নন ইউনিফর্ম। তার মানে কনক্লুশন 1, ধরো কনক্লুশন গুলো আমরা লিখছি। কনক্লুশন 1 নম্বর কনক্লুশনই হচ্ছে the potential distribution across the string of insulators is not uniform নয়, বুঝলাম। কিন্তু তাহলে কোনখানে বেশি? একদম মানে যে ইনসুলেটরটা কন্ডাক্টরের একবারে নিয়ারেস্ট সেইখানে পোটেনশিয়ালটা সবথেকে বেশি, এবং পোটেনশিয়াল সবথেকে বেশি হওয়ার ফলে কি হয়েছে, যত তুমি উপর দিকে উঠছো ততই পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা আস্তে আস্তে কমছে, তার মানে ভোল্টেজ লেভেলটা কমে যাচ্ছে। তার মানে the potential across the disk nearest to the conductor
is maximum and it gradually decreases as we travel towards the cross arm, মানে ক্রস আর্মের দিকে যত যাচ্ছি তত ভোল্টেজ লেভেল আস্তে আস্তে কমে যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট, তাহলে বুঝতেই পারছো যে যেহেতু নিচের ইনসুলেটরের অ্যাক্রসে ভোল্টেজ সবথেকে বেশি, সেটা তাহলে রাপচার হওয়ার সম্ভাবনা বা পাংচার হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, কারণ সেখানে ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটা ম্যাক্সিমাম। তাহলে দা ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস is maximum. The electrostatic stress and the possibility of puncture, puncture, puncture is maximum for the disc nearest to the কন্ডাক্টর, মানে কন্ডাক্টরের কাছে যে ডিস্ক আছে তার ফেল করার সম্ভাবনা সবথেকে বেশি। আর লাস্টলি হচ্ছে ইন কেস অফ ডিসি, যদি এই ব্যাপারটা টোটালটাই ডিসিতে হতো তাহলে তো আর ক্যাপাসিট্যান্সের কোনো প্রশ্ন থাকতো না, এই শান্ট ক্যাপাসিট্যান্সের ব্যাপারটা থাকতো না। এই যে বলছি যে ইনসুলেটরের অ্যাক্রস ইউনিফর্ম নয়, এটা কেন নয়? বিকজ অফ দ্য শান্ট ক্যাপাসিট্যান্স। কারণ শান্ট ক্যাপাসিট্যান্সে কিছুটা কারেন্ট বেরিয়ে যাওয়ার কারণেই কিন্তু টোটাল কারেন্টটা চেনে সেম থাকছে না, যার ফলে কিন্তু ভোল্টেজগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যদি টোটাল চেনে কারেন্টটা সেম থাকতো, যদি কোনো কারেন্ট এইদিকে শান্টে বেরিয়ে না যেত, তাহলে কিন্তু ডিস্ট্রিবিউশনটা সেম থাকতো। তাহলে মেন রিজন হচ্ছে যে শান্ট ক্যাপাসিট্যান্সের উপস্থিতি, এটাই হচ্ছে নন ইউনিফর্মিটির কারণ। তাহলে এখানে একটা লিখে রাখতে পারো, ডিউ টু দ্য প্রেজেন্স অফ শান্ট ক্যাপাসিট্যান্স, তাহলে in case of DC the voltage distribution across the string will be uniform due to the absence of capacitive effect। তাহলে এগুলো তোমরা খাতাতে ভালো করে লিখে নাও। আচ্ছা, এই গ্রাফটা লক্ষ্য করো, তোমাদের আমি একটু আগে বললাম যে একটা চেনে যদি 3টি ইনসুলেটর থাকে তাহলে V1, V2 এবং V3, V3টা হচ্ছে একবারে নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর, তার অ্যাক্রসে ভোল্টেজ, সেই ভোল্টেজটা সবথেকে বড় হবে, তার থেকে V2টা একটু ছোট হবে, আর V1টা সবথেকে ছোট হবে। V1টা হচ্ছে একদম টপ মোস্ট ডিস্কের অ্যাক্রসে যে ভোল্টেজটা। তার মানে এই গ্রাফটা দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমরা ভোল্টেজটাকে এঁকেছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা নাম্বার অফ ইনসুলেটরটাকে এঁকেছি। তার মানে এই নাম্বার অফ ইনসুলেটর যদি আরো বেশি হয়, ধরো 1, 2, 3 না হয়ে আরো একদম 10 পর্যন্ত হয়, তাহলে সেক্ষেত্রে এই টপ মোস্ট যে কন্ডাক্টরটা তার অ্যাক্রসের ভোল্টেজ আরো কমে যাবে। তাহলে বুঝতেই পারছো যে এটা এই গ্রাফটার দ্বারা আমরা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটাকে দেখাতে চাইছি। তাহলে এই গ্রাফটা হচ্ছে পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাক্রস a string of insulator, across a string of insulator। এইটাকে আমরা এই গ্রাফের সাহায্যে দেখাতে চাইছি। এখন তিনটের ক্ষেত্রে তো আমরা ডেরিভেশনটা করলাম, কিন্তু ওই ডেরিভেশনটা কিন্তু তুমি যদি ইনসুলেটর 4টে থাকে তাহলে ওই একই ফর্মুলা লাগিয়ে দিলে কিন্তু চলবে না, কারণ নাম্বার অফ ইনসুলেটর যদি চেঞ্জ হয়ে যায় অটোমেটিক্যালি ইকুয়েশনগুলো কিন্তু পাল্টে যাবে। সেই জন্য তোমাদের সিলেবাসে 3টে দিয়ে আছে বলে আমি 3টে দিয়ে করালাম, কিন্তু ইনসুলেটর তো তার থেকে বেশি থাকতে পারে, 4টে, 5টা, 10টা যা খুশি থাকতে পারে, সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন পাল্টে যাবে। সেই জন্য তোমাদের অঙ্ক যেটা আসবে পরীক্ষাতে সেটা ওই 3টে দিয়েই আসবে, কিন্তু তা সত্ত্বেও আমি একটা জেনারেল ফর্মুলা তোমাদের আমি বলে রাখছি, যাতে তোমাদের যদি বেশি সংখ্যক করতে হয় কখনো তাহলেও যাতে অসুবিধা না হয়। সেটা হলো এরকম, এই ফর্মুলাটা একটু মুখস্থ করে নেবে, যদিও এর অ্যাপ্লিকেশন তোমাদের পরীক্ষায় আসবে না, তবুও তোমাদের জানার জন্য আমি বলছি। সেটা হলো ভিএম, মানে ভি সাফিক্স এম
ভি সাফিক্স এম মানে ভোল্টেজ অ্যাক্রস mth ইউনিট, মানে যদি ধরো 10টা ইউনিট থাকে তাহলে 10ম ইউনিট V10 হবে, 8th ইউনিট যদি হয় তাহলে V8 হবে। এইটা ইকুয়াল টু ভি ইন্টু 2 সাইন ব্র্যাকেটের মধ্যে √k/2, আবার বলছি ভি ইন্টু ভি মানে টোটাল ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং ইন্টু 2 সাইন ব্র্যাকেটের মধ্যে √k/2, কে টা নিশ্চয়ই কি বুঝতে পেরেছো, C1/C, মানে শান্ট ক্যাপাসিট্যান্স এবং সেলফ ক্যাপাসিট্যান্সের যে রেশিও সেটাকে আমি কে বলছি, √k/2 ব্র্যাকেট ক্লোজ cos ব্র্যাকেট n minus m প্লাস হাফ ব্র্যাকেট ক্লোজ √k ডিভাইডেড বাই সাইন n √k। n টা কি, n হচ্ছে নাম্বার অফ ইনসুলেটর ইন দ্য স্ট্রিং, আর m হলো ইউনিট নাম্বার। ইউনিট নাম্বার মানে ধরো 10ম ইউনিট বা 8ম ইউনিট, এই যে m যেটাকে বলেছো তুমি Vm, তার মানে mth ইউনিটের অ্যাক্রসে তুমি ভোল্টেজ বার করছো, কারণ m টা তুমি 3 ধরতে পারো, 5 ধরতে পারো, যা খুশি ধরতে পারো। আর n হচ্ছে টোটাল নাম্বার অফ ইনসুলেটর, যদি ধরো 10টা ইউনিট থাকে তাহলে n এর নাম্বার হচ্ছে 10। এবার তুমি ওই 10টা ইনসুলেটরের মধ্যে তুমি বলতে পারো যে 8ম ইউনিটের অ্যাক্রসে ভোল্টেজ কত, তাহলে সেই ক্ষেত্রে m টা হবে 8। এই হলো ব্যাপার। তার মানে এই যে ফর্মুলাটা, এটা একটু জটিল কঠিন ফর্মুলা, কিন্তু এই ফর্মুলাটা মনে রাখলে তুমি চট করে যে কোনো ইউনিটের অ্যাক্রসে ভোল্টেজ কত তুমি বার করতে পারবে। তাহলে এই হলো তোমার মূল ব্যাপার। এর পাশাপাশি এই চ্যাপ্টারে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো স্ট্রিং এফিসিয়েন্সি। সেটা একটু আমি বলে দিই যে টোটাল স্ট্রিং যেটা ইনসুলেটরের যে স্ট্রিং তার এফিসিয়েন্সি কিভাবে আমরা বার করব। এর এফিসিয়েন্সির একটা ফর্মুলা আছে, সেটা হলো এরকম যে ইটা ইকুয়াল টু ভোল্টেজ অ্যাক্রস the string divided by n into voltage across the disk nearest to the conductor into 100%, যদি এটাকে পার্সেন্টেজে প্রকাশ করো। তার মানে টোটাল স্ট্রিং এর অ্যাক্রসে যে ভোল্টেজ তাকে n মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ইনসুলেটর ইন দ্য স্ট্রিং ইনটু ভোল্টেজ অ্যাক্রস দ্য ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর। তার মানে তিনটে যদি ইনসুলেটর দিয়ে স্ট্রিংটা তৈরি হয় তাহলে এটা হচ্ছে V, আর এটা হলো 3, আর এটা হলো 3V3, এটা ইনটু 100%। এইটাকে বলা হয় স্ট্রিং এফিসিয়েন্সি। তাহলে লক্ষ্য করে দেখো যে টোটাল স্ট্রিং এ যদি তিনটে ইনসুলেটর থাকে, ধরো এটা V3, এটা V2 আর এটা V1, আমি যদি ধরে নিই যে এই ভোল্টেজগুলো সব সমান, মানে V3 V1 আর V2 সব সমান, মানে শান্ট ক্যাপাসিট্যান্স বলে কিছু নেই, এদিকে কোনো কারেন্ট বাইপাস করে চলে যাচ্ছে না, একটাই কারেন্ট পুরোটাতে পাস করছে, সেই ক্ষেত্রে আমরা কি ধরতে পারি, যেহেতু ধরো প্রত্যেকটার ক্যাপাসিট্যান্স আমি সেম ধরেছি, তার মানে এই V3 সমান কি হবে, V3 সমান হবে যদি একটাই কারেন্ট এখানে পাস করে I, তাহলে V3 সমান হবে I ইনটু XC, V2 সমান হবে দ্য সেম কারেন্ট ইনটু XC, XC মানে হচ্ছে যে তার নিজস্ব যে রিঅ্যাক্টর সেইটা, আবার V1 ও তাই হবে I ইনটু XC, তার মানে V1 V2 V3 সমান হবে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে টোটাল ভিটা কত হবে, টোটাল ভিটা হবে 3 ইনটু V3, যেহেতু তিনটেই সমান তার মানে তিনটেকে যোগ করে দিলে ভি হবে 3 ইনটু V3। আবার তাহলে এই সেক্ষেত্রে স্ট্রিং এফিসিয়েন্সি কত হবে, স্ট্রিং এফিসিয়েন্সি হবে ভি এর জায়গায় যদি তুমি 3V3 লেখো আর নিচেও 3V3 আছে ইনটু 100%, তার মানে 100% এফিসিয়েন্সি। তার মানে 100% এফিসিয়েন্সি তুমি কখন পাবে, যদি ওই স্ট্রিং এর প্রত্যেকটা ডিস্কের অ্যাক্রসে সমান ভোল্টেজ থাকে, তবে তুমি 100% পাবে। আর তা যদি না থাকে তাহলে তুমি 100% পাবে না, তার থেকে কম পাবে, 90% পাবে, 85% পাবে। তাহলে এটা কত পার্সেন্ট তুমি পেতে পারো, এফিসিয়েন্সিটা কতটা বেশি পেতে পারো বা কম পেতে পারো, এটা পুরোটাই ডিপেন্ড করছে কার উপর, ওই শান্ট ক্যাপাসিট্যান্সের ভ্যালুর উপর। তার মানে শান্ট ক্যাপাসিট্যান্সটাকে তুমি যত কমাতে পারবে তত এফিসিয়েন্সি বাড়বে। তাহলে এর পরের দিন আমরা যেটা ডিসকাস করব যে হাউ টু ইমপ্রুভ স্ট্রিং এফিসিয়েন্সি। স্ট্রিং এফিসিয়েন্সি যদি বাড়াতে পারি তাহলে আমার কিভাবে তার মানে ওয়ে আউটগুলো কি কি উপায়ে আমি সেটা করতে পারি।
এখন প্রশ্ন হলো যে স্ট্রিং এফিসিয়েন্সি আমি বাড়াতে চাইছি কেন, 100%-এর কাছাকাছি নিয়ে যেতে চাইছি কেন? চাইছি এই কারণেই যে পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা যদি সব ডিস্কের এক পাশে সমান থাকে, তাহলে পার্টিকুলার কোনো একটা ইনসুলেটর পাংচার করে যাওয়ার চান্সটা কিন্তু কম থাকে। মানে সেই ইনসুলেটরের এক পাশে ইলেকট্রিক্যাল স্ট্রেসটা বেশি, এই ব্যাপারটা কিন্তু থাকবে না, সবারই এক পাশে সেম থাকবে। সুতরাং যদি পাংচার করে সবাই পাংচার করবে, আর যদি না করে কেউ করবে। জেনারেলি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হলে পাংচারের চান্সটা কমে যায়। আর একটা জায়গায় যদি সব ভোল্টেজটা গিয়ে লাগু হয় এবং সেখানেই যদি স্ট্রেসটা বেশি হয়, তাহলে সেটার পাংচার করার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এর ফলে আমরা চেষ্টা করবো সবসময় যে এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করতে যাতে শান্ট ক্যাপাসিট্যান্সটাকে কমানো যায় এবং এই স্ট্রিং এফিসিয়েন্সিটাকে বাড়ানো যায়। তাহলে কিন্তু একটা পার্টিকুলার ইনসুলেটরের উপর চাপটা কম পড়বে এবং টোটাল চাপটা সবার উপর ডিভাইড হয়ে যাবে, যার ফলে কেউই কিন্তু পাংচার হবে না। এই জায়গাটা আমরা নেক্সট দিন আসবো। তাহলে নেক্সট দিন আমাদের বলার বক্তব্য হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে হাউ টু ইমপ্রুভ দ্য স্ট্রিং এফিসিয়েন্সি ইন এ স্ট্রিং, আর নেক্সট হচ্ছে এই যে আজকের ক্যালকুলেশনটা করলাম, এই ক্যালকুলেশনের উপর বেস করে কিছু নিউমেরিক্যাল প্রবলেম। তাহলে এই জায়গাটাতে পৌঁছানোর জন্য তোমাদের আমি বলবো যে আজকের ক্লাসটাকে ভালো করে তোমরা শুনবে এবং এই ডেরিভেশন যেগুলো আমি করে দিলাম সেই ডেরিভেশনগুলো নিজেরা একটু বাড়িতে করবে, যাতে থিওরিটা ভালো করে মাথায় ঢুকে যায়। তাহলে কিন্তু অঙ্ক খুব সোজা। থিওরিটা শিখতে পারলে অঙ্কটা জাস্ট ফর্মুলা বসলে অঙ্ক হয়ে যাবে, এমন কিছু ব্যাপার। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে। তাহলে আজকের ক্লাসে যদি কিছু বুঝতে অসুবিধা থাকে সেটা তোমরা বলবে। আজকের ক্লাস এটুকুই থাক। থ্যাংক ইউ।